হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামীকাল অর্থাৎ 21শে মে মঙ্গলবার আইপিএল 2024 প্লে অফসে কেকেআর ভার্সেস এসআরএইচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফায়ার 1 ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো, সেই ম্যাচটার একটা ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করবো এই ভিডিওতে নিজের মতো করে। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো এবার যদি ভিডিওর যে মূল টপিক সেখানে ফিরে আসি, তো আগামীকাল অর্থাৎ 21শে মে মঙ্গলবার সন্ধে 7:30 থেকে আইপিএল 2024 প্লে অফসে কেকেআর ভার্সেস এসআরএইচ কোয়ালিফায়ার 1 ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো একটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভাইটাল একটা ম্যাচ, একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পেতে পারি, সম্ভাবনা রয়েছে অবশ্যই। কারণ দুটো দল কেকেআর এবং এসআরএইচ দুটো দলেরই কিন্তু ব্যাটিং যে ডিপার্টমেন্ট দারুণ পারফর্ম করেছে এবারের আইপিএল এখনো পর্যন্ত। ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু দুটো দলেরই ব্যাটিং ডিপার্টমেন্ট খুব ভালো পারফর্ম করেছে। তো একটা হাই স্কোরিং এনকাউন্টার আমরা দেখতে পেতে পারি। তো কেকেআর এর কথা যদি বলি, কেকেআর আমার মনে হয় এবারের আইপিএল এর প্লেঅফসে যে 4টে দল কোয়ালিফাই করেছে তার মধ্যে কেকেআর সবচেয়ে ব্যালেন্সড দল আমার মতে। অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলটা দারুণ যাচ্ছে তাদের, স্পেশালি আমি তাদের ব্যাটিং ডিপার্টমেন্টের পারফরমেন্সের কথা বলবো। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, এছাড়াও বাদ বাকি ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছেন, এন্টারটেইনিং ক্রিকেট কিন্তু তারা খেলেছে। অবশ্যই এসআরএইচ এর বোলাররাও কিন্তু ভালো বল করেছেন এবং একটা টোটাল টিম পারফরমেন্স তারা দেখিয়েছে, যেটা কেকেআরও দেখিয়েছে। তবে কেকেআর এর টিমটা অনেকটা ব্যালেন্সড আমার মনে হয়েছে। আগামীকাল আইপিএল 2024 প্লে অফসের কোয়ালিফায়ার 1 ম্যাচটার আগে কেকেআর এর কয়েকটা জিনিস নিয়ে কিন্তু আমি একটু চিন্তিত। আমি জানি না কেকেআর ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলো নিয়ে চিন্তিত কিনা। প্রথমত দেখো, কেকেআর লাস্ট এবারে ম্যাচ খেলেছে সেই গত 11ই মে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে, যে ম্যাচটাও 16 ওভারের ম্যাচ হয়েছিল, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল। তারপর থেকে কেকেআর এর আরো দুটো ম্যাচ ছিল, 13ই মে গুজরাট টাইটান্সের এগেনস্টে, যে ম্যাচটা বৃষ্টির জন্য ওয়াশ আউট হয়ে যায়, এবং আরো একটা ম্যাচ গতকাল যেটা ছিল 19শে মে রাজস্থান রয়্যালসের এগেনস্টে, সেই ম্যাচটাও কিন্তু বৃষ্টির জন্য ওয়াশ আউট হয়ে গেল। তো 11ই মের পর থেকে কেকেআর কিন্তু কোনো ম্যাচ খেলেনি, প্রায় 9 দিন পর আবার কালকে তারা একটা ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে নামছে, কোয়ালিফায়ার 1 মতো ম্যাচ। তো এতদিনের গ্যাপ, প্রায় 9 দিনের গ্যাপ কেকেআর এর জন্য কিন্তু খুব একটা ভালো ব্যাপার অবশ্যই নয়। এতদিনের গ্যাপ কিন্তু একটা ভালো ছন্দে থাকা টিমের ছন্দ পতন ঘটাতে পারে। এক্সপেক্ট করবো কেকেআর এর সাথে সেটা ঘটবে না, তারা ভালো ক্রিকেট খেলবে। যদিও এই ব্যাপারে কেকেআর ম্যানেজমেন্ট যদি চিন্তিত থেকেও থাকে, তাদের বিশেষ কিছু করার নেই, কারণ বৃষ্টি কারোর হাতে থাকে না। গুজরাট টাইটান্সের ম্যাচটা একসময় মনে হয়েছিল হয়তো 5 ওভারে হবে, বাট সেটা হয়নি। গতকালকের ম্যাচটাও 7 ওভারের ম্যাচ হবে আমরা ধরেই নিয়েছিলাম, টসও হয়ে গেছিল, স্টিল বৃষ্টির জন্য সেই ম্যাচটাও হয়নি। তো বৃষ্টি জিনিসটা কারোর হাতে থাকে না। এছাড়াও আরেকটা চিন্তার ব্যাপার যেটা আমার মনে হচ্ছে কেকেআর এর জন্য, সেটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ। তিনি এবারের আইপিএল অর্থাৎ আইপিএল 2024 এখনো পর্যন্ত একটা ম্যাচও লিগে খেলেননি। আগামীকাল কোয়ালিফায়ার 1 ম্যাচে তিনি খেলতে সম্ভবত নামবেন, যেমনটা এক্সপেক্ট করছি আমি, এবং আই থিঙ্ক সবাই সেটাই জানে যে রহমানুল্লাহ গুরবাজ খেলতে নামবেন, কিপিং করবেন এবং সুনীল নারায়ণের সাথে ওপেনিং করবেন। তো আগামীকাল ডাইরেক্ট তিনি খেলতে নামছেন, কোনো ম্যাচ এখনো পর্যন্ত তিনি খেলেনি। তো গুরবাজ কেমন ফর্মে রয়েছেন, কেমন টাচে রয়েছেন আমরা কেউ জানি না, সেটা একটা চিন্তার ব্যাপার অবশ্যই। এবং গতকালকের ম্যাচটা অর্থাৎ গত 19শে মে রাজস্থান রয়্যালসের এগেনস্টের ম্যাচটা যদি হতো, সেখানে কিন্তু গুরবাজ কিছুটা ডেফিনেটলি ম্যাচ প্র্যাকটিস পেতেন। কারণ গতকাল টস হওয়ার পর যে আমরা প্লেইং 11টা দেখছিলাম কেকেআর এর, সেখানে কিন্তু গুরবাজ ছিলেন। তো ম্যাচটা হয়নি, তো ম্যাচ প্র্যাকটিস কিন্তু অনেকদিন নেই গুরবাজের, এবং এবারের আইপিএল এর প্রথম ম্যাচই গুরবাজের হতে চলেছে কোয়ালিফায়ার 1। তো একটা ইম্পর্টেন্ট ম্যাচ, তো গুরবাজ কেমন খেলবেন সেদিকেও কিন্তু নজর থাকবে। অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা যদি বলি, তারা কিন্তু খেলার মধ্যেই রয়েছে। গতকালই তাদের ম্যাচ ছিল দুপুর 3:30 থেকে পিবিকেএস এর এগেনস্টে, যেখানে পিবিকেএস ফার্স্ট ব্যাট করে 214 করেছিল, সেটা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ চেস করে দিয়েছিল। এবং এবারের আইপিএল এ যখন লিগ স্টেজের ম্যাচ চলছিল, মিডিল ফেজের একটু পরের দিকে আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে সানরাইজার্স হায়দ্রাবাদ ফার্স্ট ব্যাটিং করে অনেক রান করছে, ম্যাচ জিতছে, ঠিক আছে, বাট চেস করে, বড় টোটাল চেস করে কিন্তু তারা জিততে পারছিল না, বা চেস করার সময় তাদের প্রবলেম হচ্ছিল। বাট
লাস্ট কয়েকটা ম্যাচে দেখা গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ যে কটা ম্যাচ চেস করেছে তারা কিন্তু বেশ ভালো চেস করেছে এবং ম্যাচ জিতেছে। গতকালকের ম্যাচটাই তারা 214 রান চেস করেছিল পিভিকেএস এর এগেন্স্ট এবং ম্যাচটা জিতেছিল। তো সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো ক্রিকেট খেলছে, একটা দারুণ ম্যাচ হবে। কেকেআর আর এসআরএইচ দুটো ভালো টিম। তো এবার যদি কথা বলি আগামীকালকের ম্যাচে, এসআরএইচ এবং কেকেআর এই দুটো দলের প্রবাবল প্লেইং 11 অ্যাকর্ডিং টু মি কি হতে পারে। তো প্রথমেই যদি কেকেআর এর প্রবাবল প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে কথা বলি, তো দেখো কেকেআর যখন ব্যাটিং করবে তাদের প্রবাবল প্লেইং 11 অ্যাকর্ডিং টু মি কিছুটা এরকম হতে পারে। রামানুল্লাহ গুরবাজ, সুনীল নারায়ণ সম্ভবত ওপেনিং করবেন। তারপর ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। আমি পরপর নামগুলো বলে গেলাম, ব্যাটিং অর্ডারে কিন্তু পরিবর্তন হতে পারে। তো এরকম কিছুটা হতে পারে কেকেআর এর প্রবাবল প্লেইং 11 যখন তারা ব্যাট করবে। বোলিং করার সময় সম্ভবত ইম্প্যাক্ট সাব হিসেবে বৈভব অরোরা আসতে পারেন। ব্যাটিং বিপর্যয় যদি ঘটে, যদি এরকমটা হয় সিচুয়েশন যে কেকেআর ফার্স্টে ব্যাটিং করেছে এবং ব্যাট করার সময় অনেকগুলো উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে, তো সেখানে কেকেআর ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে একটা এক্সট্রা ব্যাটসম্যানকেও আনতে পারে। তো দেখা যাক এবার কি হয়। তো এবার যদি এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের আগামীকালকের ম্যাচে প্রবাবল প্লেইং 11 কেমন হতে পারে অ্যাকর্ডিং টু মি সেই নিয়ে কথা বলি। তো এসআরএইচ যখন ব্যাট করতে আসবে তাদের প্লেইং 11 প্রবাবল প্লেইং 11 কিছুটা এরকম হতে পারে। ট্রাভিস হেড, অভিষেক শর্মা ডেফিনেটলি তারা ওপেন করবেন। তারপর সম্ভবত রাহুল ত্রিপাঠী খেলবেন। নীতিশ রেড্ডি খুব ভালো খেলেছেন এখনো পর্যন্ত এই আইপিএলে, নীতিশ রেড্ডি। তারপর হেনরিক ক্লাসেন, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, সনবীর সিং, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার এবং বিজয়কান্ত ভিয়াসকান্ত, এই শ্রীলঙ্কান বোলার, তিনি কিন্তু মোটামুটি ভালো বলই করেছেন। তো এরকম কিছুটা হতে পারে এসআরএইচ এর প্রবাবল প্লেইং 11 অ্যাকর্ডিং টু মি যখন তারা ব্যাট করতে আসবে। এবং যখন তারা বোলিং করবে তখন ডেফিনেটলি ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে সম্ভবত টি নটরাজনকে তারা আনবে। আরও অপশন তাদের কাছেও রয়েছে, তবে আমার মনে হয় টি নটরাজনকেই তারা আনতে পারে। এসআরএইচ যখন ব্যাটিং করবে, যদি তারা ফার্স্ট ব্যাটিং করে, যদি দেখা যায় যে ব্যাটিং বিপর্যয় ঘটেছে, অনেকগুলো উইকেট পড়ে গেছে, তো তারা একটা এক্সট্রা ব্যাটসম্যানও আনতে পারে ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে। তো দেখা যাক কি হয়। তো এসআরএইচ এর ক্ষেত্রে আমি পরপর প্লেয়ারদের নামগুলো বলে দিলাম, ব্যাটিং অর্ডারে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। তো এরকম কিছুটা হতে পারে দুটো দলের প্রবাবল প্লেইং 11 অ্যাকর্ডিং টু মি। এবার দেখা যাক দুটো টিমের ম্যানেজমেন্ট কি করে, কোন 11 জনকে খেলায়, ইম্প্যাক্ট সাব রুলটাকে প্রয়োগ করে কাকে মাঠে আনতে চায়। তো এবার যদি কথা বলি কেকেআর এবং এসআরএইচ এই দুটো দলের কিছু প্লেয়ারের দিকে কিন্তু আমার নজর থাকবে পার্সোনালি। প্রথমে যদি এসআরএইচ দলটার কথা বলি, সেখানে দুটো প্লেয়ারের কথা আমি বলবো যারা কিন্তু কেকেআর এর চিন্তার কারণ হয়ে উঠতে পারেন, এবং সেই দুটো প্লেয়ার অবশ্যই অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। তো এই দুটো প্লেয়ারের এগেনস্টে আমার মনে হয় কেকেআর টিমের আলাদা করে কোনো প্ল্যান থাকবে। এই দুটো প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করার চেষ্টা করতে হবে কেকেআরকে, কারণ এই দুটো প্লেয়ারের মধ্যে যদি একটা প্লেয়ারও বেশ কিছুটা টাইম ক্রিজে থেকে যান তাহলে কিন্তু কেকেআর টিমের জন্য প্রবলেম হতে পারে। এবং যেভাবে পাওয়ার প্লেতে আমরা দেখেছি ব্যাট করার সময় এসআরএইচ এর এই দুজন ব্যাটসম্যান ব্যাটিং করেন, প্রচুর রান করেন, সেটা কিন্তু প্রবলেমে ফেলতে পারে কেকেআর দলকে। তো এই দুটো প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করার চেষ্টা করতে হবে, চিন্তার কারণ হয়ে উঠতে পারে আদারওয়াইজ কেকেআর দলের জন্য এই দুটো প্লেয়ার। এছাড়াও তোমরা অনেকে বলবে হেনরিক ক্লাসেনের কথা, ডেফিনেটলি হেনরিক ক্লাসেনকেও ভালো বোলিং করতে হবে, তাকেও আউট করার দিকেই দেখবে কেকেআর। তবে হ্যাঁ, স্টার্টিংয়ে যদি এই দুটো প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করে দেওয়া যায়, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড, তাহলে আমার মনে হয় গেমটা কিছুটা কেকেআর এর বোলাররা কন্ট্রোল করতে পারে। বাট অবশ্যই হেনরিক ক্লাসেনও ভালো ব্যাটিং করেন, স্পিনারের এগেনস্টে তার ভালো গেম রয়েছে, ফাস্ট বোলারের এগেনস্টেও তিনি ভালো খেলেন। তো হেনরিক ক্লাসেনকেও কিন্তু ভালো বোলিং করতে হবে। এছাড়াও বাদ বাকি যে ব্যাটসম্যানরা রয়েছেন এসআরএইচ এর, তারাও কিন্তু ভালো ফর্মে রয়েছেন। এসআরএইচ এর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, ভুবনেশ্বর কুমার এবং নটরাজন এই দুটো বোলারের দিকে ডেফিনেটলি আমার নজর থাকবে। ভুবনেশ্বর কুমার যখন পাওয়ার প্লেতে বোলিং করবেন এবং ডেথ বোলিং করবেন, পাওয়ার প্লেতে স্পেশালি আমি বলবো রামানুল্লাহ গুরবাজ, তিনি একটা ম্যাচও খেলেননি এখনো পর্যন্ত এবারের আইপিএলে। তো আগামীকাল ফার্স্ট ম্যাচ খেলবেন কোয়ালিফায়ার 1, তো তার এগেনস্টে ভুবনেশ্বর কুমার এবং সুনীল নারায়ণের এগেনস্টে ভুবনেশ্বর কুমার, এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। ভুবনেশ্বর কুমার কিন্তু পাওয়ার প্লেতে উইকেট পেলেও পেতে পারেন। অপরদিকে টি নটরাজন, তিনি ডেথ বোলিং খুব ভালো করেন, তার দিকেও নজর থাকবে। তো এবার যদি কেকেআর দলটাকে নিয়ে কথা বলি, সেখানেও আমি দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলবো, দুটো প্লেয়ারের দিকে নজর থাকবে অবভিয়াসলি। অ্যাকচুয়ালি বলতে গেলে কেকেআর যারা ফ্যান তারা তো চাইবেই যে কেকেআর এর প্রত্যেকটা প্লেয়ারই ভালো কিছু করুক, বাট তাও আমার স্পেশালি 2-3টে প্লেয়ারের দিকে নজর থাকবে, বেসিক্যালি দুজন
এবং দুজন বহু যুদ্ধের নায়ক, দুজন ফরেন প্লেয়ার, সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল। এবং দুটো প্লেয়ারের কাছ থেকে আমি অলরাউন্ড ক্রিকেট কালকে দেখতে চাই। ব্যাটিং এবং বোলিং দুটো জায়গাতেই সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল কিন্তু ভালো করেছেন এবারের আইপিএলে যখন সুযোগ পেয়েছেন। তো সুনীল নারায়ণ অ্যাজ আ ব্যাটসম্যান, সুনীল নারায়ণ অ্যাজ আ বোলার, অপরদিকে আন্দ্রে রাসেল অ্যাজ আ ব্যাটসম্যান, আন্দ্রে রাসেল অ্যাজ আ বোলার, এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি দুজন ক্রিকেটারের কন্ট্রিবিউশন দেখতে চাই এবং এই দুটো ক্রিকেটারকে কিন্তু দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, ভালো কিছু করতে হবে। এছাড়াও কেকেআরের বাকি বোলারদেরও কিন্তু ভালো বোলিং করতে হবে, সেখানে হর্ষিত রানাকে ভালো বোলিং করতে হবে, মিচেল স্টার্ক তাকেও ভালো বোলিং করতে হবে, বৈভব অরোরা যদি তিনি ইম্প্যাক্ট সাব হিসাবে আসেন তাকেও কিন্তু ভালো বোলিং করতে হবে। এবং অবশ্যই আমার নজর থাকবে আরও একটা প্লেয়ারের দিকে, তিনি হচ্ছেন বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী লাস্ট যে ম্যাচগুলো কেকেআর খেলেছে এবারের আইপিএলের লিগ স্টেজে, দুটো ম্যাচ তো লাস্টের দিকে হয়নি, বৃষ্টির জন্য ওয়াশ আউট হয়ে গেছিল, তার আগে কয়েকটা ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তী বেশ ভালো বোলিং করেছিলেন, উইকেটও নিয়েছিলেন, তো তার দিকেও নজর থাকবে। এছাড়াও ব্যাটিংয়ে অবশ্যই আমরা চাইবো প্রত্যেকেই ভালো ব্যাটিং করুন। রহমানুল্লাহ গুরবাজের দিকেও কিন্তু নজর থাকবে, তিনি কেমন খেলেন আগামীকালকের ম্যাচটা সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এবার যদি কথা বলি যে এই দুটো টিমের ব্যাটিং ডিপার্টমেন্ট এবং বোলিং ডিপার্টমেন্টে কোন দল এগিয়ে দুটো টিমের ক্ষেত্রে, অবশ্যই তো যদি আমি দেখো অল ওভার বলে আমি আগেই বলেছি যে কেকেআর কিন্তু অনেকটা ব্যালেন্সড টিম। তো তাও যদি আমি ব্যাটিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্ট আলাদা করে বলি, বোলিং ডিপার্টমেন্টে আমার মনে হয় এসআরএইচ এর তুলনায় কেকেআর কিছুটা বেশি এগিয়ে আমার যা মনে হয়, কারণ এবারের আইপিএলে কেকেআরের যে সমস্ত বোলাররা বোলিং করেছেন তাদের ফর্ম অনেকটা বেটার এসআরএইচ এর বোলারদের তুলনায়। বাট তাদেরকে আমি ছোট করছি না, এসআরএইচ বোলারদেরও আমি কিন্তু কম ভাবে নিচ্ছি না, ছোট করে দেখছি না, তারাও কিন্তু ডেফিনেটলি খুব ভালো ভালো বোলার। বাট ফর্মের বিচারে অবশ্যই কেকেআর এর বোলাররা কিছুটা এগিয়ে, বোলিং ডিপার্টমেন্ট কিছুটা এগিয়ে এসআরএইচ এর বোলিং ডিপার্টমেন্টের তুলনায়। ব্যাটিং ডিপার্টমেন্টের কথা যদি বলি তাহলে আমার মনে হয় ইকুয়াল, বরং বলা যায় এসআরএইচ এর ব্যাটিং ডিপার্টমেন্ট কিছুটা ভালো জায়গায় রয়েছে কেকেআর এর ব্যাটিং ডিপার্টমেন্টের তুলনায়। এর একটাই কারণ, আমি দুটো টিমের ব্যাটিং ডিপার্টমেন্টকে ইকুয়ালি রাখতাম যদি এখানে ফিল সল্ট কেকেআর এর হয়ে থাকতেন। বাট আগামীকালকের ম্যাচে তোমরা সবাই জানো রহমানুল্লাহ গুরবাজ খেলবেন, ফিল সল্ট তো নেই। তো সেই একটা পরিবর্তনের জন্য, একটা চেঞ্জের জন্য আমার মনে হয় কোথাও না কোথাও এসআরএইচ তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, ব্যাটিং বিভাগ কিছুটা এগিয়ে কেকেআর এর ব্যাটিং বিভাগের তুলনায়। বাট ওভারঅল আমি যদি বলি দুটো টিমই কিন্তু ভালো টিম। কেকেআর আমি আগেও বলেছি একটু বেশি ব্যালেন্সড দল আমার যা মনে হচ্ছে। তো এবার যদি কথা বলি আগামীকালকের ম্যাচে এই দুটো টিম কেকেআর এবং এসআরএইচ এর কিছু প্লেয়ারদের মধ্যে আমরা কিছু ক্রিকেটীয় ব্যাটেল দেখতে পারি, ইন্টারেস্টিং হতে পারে সেই ব্যাটেলগুলো যদি সেরকম ম্যাচের সিচুয়েশন আসে। তো এসআরএইচ এর হয়ে যখন ব্যাটিং করবেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, তাদের এগেনস্টে মিচেল স্টার্ক কেমন বোলিং করেন, হেডের এগেনস্টে স্টার্ক, অভিষেক শর্মার এগেনস্টে স্টার্ক, বা বলা যায় হেডের এগেনস্টে বৈভব অরোরা, অভিষেক শর্মার এগেনস্টে বৈভব অরোরা, এই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। এছাড়াও কেকেআর এর দুই স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ যখন এই দুজন ব্যাটসম্যানকে বোলিং করবে, যদি সেরকম সিচুয়েশন আসে, ট্রাভিস হেডের এগেনস্টে নারায়ণ, ট্রাভিস হেডের এগেনস্টে বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মার এগেনস্টে নারায়ণ, অভিষেক শর্মার এগেনস্টে বরুণ চক্রবর্তী, এই ব্যাটেলগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। এবং ট্রাভিস হেডকে আমার মনে হয় স্পিনাররা একটু প্রবলেমে ফেলতে পারেন, বাট ফাস্ট বোলিং তো খুবই ভালো খেলেন ট্রাভিস হেড, স্পিনও ভালো খেলেন। বাট সেটা সেট হয়ে যাওয়ার পর আমার কোথাও না কোথাও মনে হয় ট্রাভিস হেডের এগেনস্টে শুরু থেকে যদি 2-1 ওভার স্পিন করায় কেকেআর, আমার মনে হয় ট্রাভিস হেড কিন্তু ফেঁসে যেতে পারেন, সেখানে স্ট্রাগল করলেও করতে পারেন। অপরদিকে অভিষেক শর্মা, তিনি তো দারুণ ফর্মে রয়েছেন এবারে, তিনি স্পিনও ভালো খেলছেন, ফাস্ট বোলিংও ভালো খেলছেন, বাট কোনোভাবে তাকে কিন্তু তাড়াতাড়ি আউট করতে হবে দুজনকে। অপরদিকে হেনরিক ক্লাসেনের এগেনস্টে বরুণ চক্রবর্তী, হেনরিক ক্লাসেনের এগেনস্টে সুনীল নারায়ণ, এই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে পারে যদি ম্যাচে সেরকম সিচুয়েশন আসে। এবং কেকেআর যখন ব্যাট করতে আসবে, রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারায়ণ, তাদের এগেনস্টে ভুবনেশ্বর কুমার, আমি অলরেডি এটা বলেছি যে ভুবনেশ্বর কুমার কেমন বোলিং করবেন এই দুজনকে, গুরবাজের এগেনস্টে ভুবনেশ্বর কুমার, নারায়ণের এগেনস্টে ভুবনেশ্বর কুমার, এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং হবে। এবং রাসেল এবং রিঙ্কু, কেকেআর যখন ব্যাট করবে, যদি শেষের দিকে রাসেল রিঙ্কু ব্যাট করেন
কেকেআর এর ইনিংসে, বা যদি কোনো একজনও থাকেন তাদের এগেনস্টে বা তার এগেনস্টে যখন নটরাজন ভুবনেশ্বর কুমার ডেথ ওভার্সে বোলিং করবেন এসআরএইচ এর হয়ে, সেই ব্যাটেলগুলোও ইন্টারেস্টিং হবে, কারণ দুজনেই খুব ভালো ইয়র্কার করতে পারেন। ভুবনেশ্বরের থেকেও আমি বলবো নটরাজনের ডেথ বোলিং স্কিল অনেক বেশি দেখা গেছে রিসেন্ট টাইমসে। তো রাসেলের এগেনস্টে নটরাজন, রিঙ্কুর এগেনস্টে নটরাজন, বা রাসেলের এগেনস্টে ভুবনেশ্বর কুমার, রিঙ্কুর এগেনস্টে ভুবনেশ্বর কুমার, ব্যাটেলগুলো কিন্তু দারুণ ব্যাটেল হবে, দারুণ কিছু ক্ল্যাশ, মাউথ ওয়াটারিং ব্যাটেল কিন্তু আমরা দেখতে পেতে পারি যদি ম্যাচে সেরকম সিচুয়েশন আসে। তো ম্যাচটার কথা যদি বলি, ম্যাচটা আমার মনে হয় কেকেআর কিছুটা এগিয়ে রয়েছে, আমার মতে এগিয়ে রয়েছে বলবো না, আমি কেকেআরকে এখানে একটু ফেভারিটস হিসাবে ধরবো। কেকেআর আমার মনে হয় যদি কেকেআর এর প্লেয়াররা নিজেদের ফুল পোটেনশিয়াল অনুযায়ী খেলে, কেকেআর দল অ্যাজ আ টিম যদি নিজের ফুল পোটেনশিয়াল অনুযায়ী খেলে, আমার মনে হয় কেকেআর কিন্তু এসআরএইচকে হারাতেই পারে। বাট এসআরএইচ ইজিলি ছেড়ে দেবে না, এসআরএইচ কিন্তু দারুণ ক্রিকেট খেলেছে এবারে, দুটো দারুণ টিম, একটা দারুণ ম্যাচ এক্সপেক্ট করছি আমরা সবাই এক্সপেক্ট করছি আই থিঙ্ক। তো দেখা যাক ম্যাচটায় কি হয়। এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই যে প্লে অফসের এই খেলাগুলো, আইপিএল 2024-এর এই প্লে অফসের যে খেলাগুলো, সেই খেলাগুলোর প্রত্যেকটা ম্যাচে, প্লে অফসের ম্যাচগুলোর কথা বলছি, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু শোনা গেছে যে শিডিউলড যে ম্যাচ ডে সেখানে কিন্তু 2 ঘন্টার এক্সট্রা টাইম বরাদ্দ করা রয়েছে, এক্সট্রা টাইম। যদি খেলাটা বৃষ্টির কারণে বা যে কোনো কারণে যদি ডিলে হয় শুরু হতে, বা দেখা গেল শুরু হয়ে গেছে তারপরে বৃষ্টি শুরু হয়েছে, বা কোনো কারণবশত খেলা থামানো হয়েছে, তাহলে কিন্তু 2 ঘন্টা আরও এক্সট্রা টাইম দেওয়া হয়েছে খেলাটাকে কন্টিনিউ করার জন্য, খেলাটাকে শেষ করার জন্য। এছাড়াও যদি একেবারেই দেখা যায় যে শিডিউল ডেতে ম্যাচটা হলোই না, প্লে অফসের ম্যাচগুলোর কথা বলছি, যদি ম্যাচটা হয়ই না হয়, তাহলে কিন্তু রিজার্ভ ডে রয়েছে বলে আমি শুনেছি। আমি যতদূর জানি, আমার কাছে যদি কিছু ভুল ইনফরমেশন থেকে থাকে, বা আমি যদি কিছু ভুল বলে থাকি এই রিগার্ডিং এই রেনের ব্যাপারে, মানে বৃষ্টির ব্যাপারে যে রুলসগুলো আমি বললাম রিজার্ভ ডে বা এক্সট্রা টাইম বাড়ানো সম্পর্কিত, সেই ব্যাপারে যদি আমি কিছু ভুল বলে থাকি, ডেফিনেটলি তোমরা একটু ধরিয়ে দিও, একটু কারেকশন করে দিও কমেন্ট বক্সে লিখে, সেটা তোমরা ডেফিনেটলি জানিও। তো দেখা যাক ম্যাচটা কিরকম হয়। খুব একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, তবে কোয়ালিফায়ার 1 এই ম্যাচটা যারা জিতবে তারা তো ডেফিনেটলি ফাইনালে পৌঁছে যাবেই এবারের আইপিএলে। যারা হেরে যাবে তাদের কাছেও কিন্তু সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার, তারা সরাসরি চলে যাবে কোয়ালিফায়ার 2-তে, এবং কোয়ালিফায়ার 2-এ তারা খেলবে এলিমিনেটরে বিজয়ী দলের সঙ্গে, এবং সেখানে যদি তারা জিততে পারে তারা কিন্তু ফাইনালে চলে যাবে। তো একটা ভালো ম্যাচ হবে অবশ্যই। আমার মনে হয় কেকেআর এসআরএইচ দুটো দলই আগামীকাল ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, কোয়ালিফায়ার 2 এর ব্যাপারে তারা ভাববে না, তারা আগামীকালকের ম্যাচটা জিতেই কিন্তু ফাইনালে যেতে চাইবে। দেখা যাক কোন দল জয়ী হয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে আগামীকাল অর্থাৎ 21শে মে মঙ্গলবার আইপিএল 2024 প্লে অফসে কেকেআর ভার্সেস এসআরএইচ যে কোয়ালিফায়ার 1 ম্যাচটা রয়েছে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ যে কোয়ালিফায়ার 1 ম্যাচটা রয়েছে, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম, সেই ম্যাচটার একটা ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম এই ভিডিওতে নিজের মতো করে। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।